ওকে, আমরা শুরু করি। আমরা পড়ছিলাম তাহলে পিভি। হ্যাঁ, পিভিতে আমরা কোথায় ছিলাম দেখো। আমরা কালেকশন প্রবাবিলিটি লাস্টের দিন পড়েছিলাম। হ্যাঁ, কালেকশন প্রবাবিলিটি, এবং সেটা ছিল কি, সেটা ছিল হচ্ছে আমাদের যত ক্যারিয়ার জেনারেটেড হয় ইয়েতে আমাদের সোলার সেলের মধ্যে, সেটা কতটা কালেকশন হয়। তার মানে কোথায় কোন রিজনে জেনারেশন হলে কালেকশন বেটার হবে সেটা আমরা দেখতে চাচ্ছিলাম। এবং কালেকশন বলতে আমরা ক্যারিয়ারকে ইলেকট্রনকে ফ্রন্ট কন্টাক্টে বা ইনসাইডের দিকে যে কন্টাক্ট সেখানে, এবং হোলকে ই সাইডের দিকে যে কন্টাক্ট সেদিকে ফ্লো করায় কানেক্ট মানে কালেকশন করতে চাচ্ছি, তাই না? নেক্সট আসো কোয়ান্টাম এফিসিয়েন্সি। কোয়ান্টাম এফিসিয়েন্সি। হ্যাঁ, এটা কি? এটা বেসিক্যালি এফিসিয়েন্সি, দ্যাট মিনস তোমার আউটপুট বা ইনপুটের একটা রেশিও সর্ট অফ এরকম, তাই না? তাহলে আউটপুট আর ইনপুটের যদি রেশিও হয়, এখানে আউটপুটটা কি? আউটপুটটা হচ্ছে আমাদের, দেখো, ক্যারিয়ার্স কালেক্টেড বাই দ্য রেশিও অফ নাম্বার অফ ক্যারিয়ার্স কালেক্টেড বাই দ্য সোলার সেল। হ্যাঁ, তাহলে কতগুলা আমরা সোলার সেলে কতগুলা ক্যারিয়ারকে ফাইনালি কালেক্ট করতে পারলাম। এই কালেক্টেড ক্যারিয়ার গুলাই কিন্তু বেসিক্যালি তোমার কারেন্ট জেনারেট করবে, কারেন্টের জন্য কন্ট্রিবিউট করবে। হ্যাঁ, তাহলে আমরা কি জানি, যে ইকুয়ালস এন ইভি, তাই না? যে হলো কারেন্ট ডেন্সিটি, সো এন হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস, দ্যাট মিন্স নাম্বার অফ ক্যারিয়ার্স, তাই না? ওকে, তাহলে নাম্বার অফ ক্যারিয়ার্স থাকবে উপরে, কতগুলো আমরা কালেক্ট করলাম, আর তাকে কার সাথে রেশিও করব? নিচে হচ্ছে ইনপুট দিব, এটা তো আউটপুট, তাই না? কারেন্টটা হচ্ছে আমাদের আউটপুট, সো ক্যারিয়ারটা আউটপুটে যাচ্ছে, আর ইনপুটে যাচ্ছে নাম্বার অফ ফোটনস অফ এ গিভেন এনার্জি ইনসিডেন্ট অন দা সোলার সেল। সোলার সেলের উপর কতগুলা ফোটন ইনসিডেন্ট হলো। এটা কিন্তু ফোটন অ্যাবজর্ব হয়েছে এটা বলি নাই, খেয়াল করো কিন্তু। কাজেই যত ফোটন পড়বে, ইনসিডেন্ট হবে, তার কিছু একটা পার্সেন্টেজ কিন্তু তোমার রিফ্লেক্ট হয়ে যাবে, তারপরে কিছু হয়তো ট্রান্সমিট থ্রু হয়ে যাবে, কিছু গিয়ে ক্যারিয়ার জেনারেট করে আবার ওই ক্যারিয়ার গুলো রিকম্বাইন্ড হবে। কাজেই আমার টোটাল যে ফোটন গুলা আমার জাস্ট ইনসিডেন্ট হচ্ছে, সেইটাকে আমরা বলতেছি এই মানে ইনপুট এনার্জি হিসেবে দেখতেছি। কাজে রেশিও নিচে আমরা এই নাম্বার অফ ফোটনস দিচ্ছি, ইনসিডেন্ট নাম্বার অফ ইনসিডেন্ট ফোটনস, আর উপরে থাকলো ফাইনালি কতগুলা ক্যারিয়ার কালেক্টেড হলো। এই রেশিওটাকে আমরা বলি কোয়ান্টাম এফিসিয়েন্সি। এটার আরেকটা নাম আমরা অনেক সময় এক্সটার্নাল কোয়ান্টাম এফিসিয়েন্সি বলি। হ্যাঁ, কোন কোন জায়গায় তোমরা এটাও পেতে পারো, কারণ কোয়ান্টাম এফিসিয়েন্সি আমরা অনেক সময় এক্সটার্নাল আর ইন্টারনাল এই দুই ভাবে ডিস্টিংগুইশ করি। এক্সটার্নাল হচ্ছে এইটা, যেটাকে আমরা একদম প্রাইমারি যে ইনপুট এনার্জি সেটা, আর ফাইনালি যে আউটপুটটা তুমি পাচ্ছ সেটা, এদের রেশিওটাকে আমরা বলি এই যে এক্সটার্নাল কোয়ান্টাম এফিসিয়েন্সি, অথবা ইন জেনারেল যদি কোয়ান্টাম এফিসিয়েন্সি বলি তাহলে এটাই বুঝবা। আবার আরেকটা আছে যে ইন্টারনাল কোয়ান্টাম এফিসিয়েন্সি, এটা কথা আমরা এখানে বলি নাই, বাট একটু বলে রাখি শুধু মুখে, যে ওটা হচ্ছে যে তোমার কতগুলা কতগুলা ফোটন অ্যাবজর্বড হলো আর কতগুলা ইলেকট্রন হোল পেয়ার জেনারেট কালেক্টেড হলো। হ্যাঁ, ওটা হলো তোমার কিছু ফোটন যে তোমার সারফেসে রিফ্লেক্ট ব্যাক করলো, এগুলাকে বাদ দিচ্ছি। কিছু ফোটন যে তোমার অ্যাবজর্ব হলো না, হ্যাঁ, পাস থ্রু করে গেল, সেগুলাকে বাদ দিচ্ছি। কাজে যেগুলো অ্যাবজর্ব হবে সেটার সাথে আমরা কম্পারিজনটা করি, আর এটা হচ্ছে ইনসিডেন্টের সাথে। কাজে শুধু কোয়ান্টাম এফিসিয়েন্সি বলে আমরা এক্সটার্নাল কোয়ান্টাম এফিসিয়েন্সি সাধারণত বলি। আচ্ছা, তাহলে অফকোর্স আমরা কোয়ান্টাম এফিসিয়েন্সি যতটা পারি ইনক্রিজ করতে চাই। হ্যাঁ, এটা আমাদের টার্গেট অফকোর্স। ওকে, হ্যাঁ, এইখানে এখন দেখো এটার সাথে এই যে কোয়ান্টাম এফিসিয়েন্সি, দেখো একটা গ্রাফ। হ্যাঁ, এই গ্রাফটার এক্সপ্লেনেশন দেওয়া আছে, আমরা গ্রাফটা দেখি। হ্যাঁ, দেখো আমাদের এই যে এখানে অবশ্য বলে দিচ্ছে, হ্যাঁ, এক্সটার্নাল কোয়ান্টাম এফিসিয়েন্সি যেটা কথা বলতেছিলাম। হ্যাঁ, এখানে কি বলছে দেখো, আমরা কার রেসপেক্টে এফিসিয়েন্সিটাকে কার রেসপেক্টে দেখতেছি, এই যে ওয়েভলেন্থের রেসপেক্টে বা ল্যামডার রেসপেক্টে, হ্যাঁ, বা এনার্জি রেসপেক্টে, একই ব্যাপার। তোমরা জানো ইনভার্সলি প্রপোর্শনাল, তাই না? ল্যামডা আর ই। সো তাহলে ল্যামডার রেসপেক্ট আমরা দেখছি। দেখো আমরা এই গ্রাফটা কেমন, এটা হচ্ছে আমাদের অফকোর্স থিওরিটিক্যাল গ্রাফ, যেটা স্কোয়ার মানে ইয়ের মতো রেক্ট্যাঙ্গেলের মতো আছে। আর এইটা হচ্ছে অ্যাকচুয়াল গ্রাফ যেটা হওয়ার কথা। হ্যাঁ, সেরকম।
এই ভিতরটা। তাহলে এটা বিভিন্ন রিজিয়নে দেখা যাচ্ছে, দেখো আমাদের যে আইডিয়াল গ্রাফ যেটা আছে, এই যে আইডিয়াল কোয়ান্টাম এফিসিয়েন্সি, হ্যাঁ, সেটার থেকে ডিভিয়েট করে, তাই না, বিভিন্ন রিজিয়নে, উপরের দিকে, বাম পাশে, ডান পাশে, হ্যাঁ, কমে যাচ্ছে। তাই এটা কেন কমতেছে সেই রিজন গুলো আমরা দেখতে চাচ্ছি এখানে। একটা জিনিস খেয়াল রাখো, আমাদের তুমি যদি একটা সোলার সেলের পারফরমেন্স ভালো করতে চাও, বেটার করতে চাও, দ্যাট মিনস তোমাকে সোলার সেলটা তাহলে প্রবলেম কোথায় কোথায় হচ্ছে সেগুলোকে আইডেন্টিফাই করতে হবে, হ্যাঁ। সেই জন্য আমরা মানে ইয়েগুলো দেখতেছি যে কোথায় কেন পারফরমেন্স আইডিয়াল থেকে ডেভিয়েট করে, সেই রিজন গুলো আমরা দেখতেছি। তো দেখো, প্রথম কথা হলো আমরা এখানে এই যে দেখো এটা আইডিয়াল, তো তার মানে দেখো কোয়ান্টাম এক্সটার্নাল কোয়ান্টাম এফিসিয়েন্সি হাই, মানে 1 ধরতেছে আইডিয়াল কেসে, তাই না, 1 মানে যা তোমার ইনসিডেন্ট হবে সবই তুমি 100% কনভার্ট করে কালেক্ট করতে পারবা ক্যারিয়ার। ফোটন যা 10টা ফোটন ইনসিডেন্ট হলে 10টা ইলেকট্রন হোল পেয়ার জেনারেট করবে, তাহলে 10টা ইলেকট্রনকে তুমি একদিকে কালেক্ট করবা, 10টা ফোটনকে তুমি অন্যদিকে কালেক্ট করবা, এভাবে। এটা হচ্ছে 1, এই যে 1 এর হিসাব, মানে ইয়েটা। আর এখানে গিয়ে থেমে গেল কেন? অফকোর্স থেমে যাবে কেন, দেখো একটা সার্টেন ল্যামডাতে থামতেছে। তাহলে এই দিকে আমার এক্স এক্সিসে ডান দিকে যত যাচ্ছি তত আমার কি, আমার ল্যামডা ইনক্রিজ করছে, তার মানে ওয়েভলেংথ বাড়ছে, দ্যাট মিন্স এনার্জি কমে যাচ্ছে। তাহলে এই এনার্জিটা কার এনার্জি কথা বলতেছি আমরা? এটা হচ্ছে ইনসিডেন্ট ফোটন এনার্জি, ইনসিডেন্ট ফোটন এনার্জি কথা বলতেছি, বা ইনসিডেন্ট ফোটনের ওয়েভলেংথ, যেটা বলো না কেন। তো তোমরা জানো যে আমার যে কোনো এনার্জির ফোটন একটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল অ্যাবজর্ব করতে পারে না। তোমার কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে আমার সেমিকন্ডাক্টর যেটা ইউজ করব তার যে ব্যান্ড গ্যাপ, আমার ইনসিডেন্ট ফোটনের এনার্জি, সেই ব্যান্ড গ্যাপ এনার্জি যেটা আছে, সেই ব্যান্ড গ্যাপ এনার্জির কমপক্ষে সমান অথবা বেশি হতে হবে, তাহলেই সেটা অ্যাবজর্ব করবে। যদি ইনসিডেন্ট ফোটনের এনার্জি ব্যান্ড গ্যাপ এনার্জি ইজি থেকে কম হয়, তাহলে ওইটা পাস থ্রু করে যাবে, এটা অ্যাবজর্ব হবে না। সো তার মানে একটা মিনিমাম এনার্জি, আমার ফোটনে একটা মিনিমাম এনার্জি থাকবে যেটা ইকুয়ালস ব্যান্ড গ্যাপ এনার্জি অফ দা সেমিকন্ডাক্টর। তাহলে সেই এনার্জিটা হচ্ছে এইটা, এইখানে। তাহলে দেখো আমরা দেখাচ্ছি কি, যে এই ইজিতে, এই ইজি করসপন্ডিং একটা ল্যামডা আছে, ওয়েভলেংথ আছে। তাহলে এই ইজিতে, তাহলে ইজি তো কমতেছে, তাই না, ল্যামডা তুমি বাড়াচ্ছ ডান দিকে, হ্যাঁ, এদিকে বাড়তেছে, তাহলে এইদিকে ইজি সরি ই কমতেছে, তাই না। তাহলে এইখানে এসে যে ইটা হবে, সেই ইটা হবে কার সমান? ইজি সমান। কারণ এরপরে দেখো আমরা আর অ্যাবজর্পশন দেখাচ্ছি না, এক্সটার্নাল কোয়ান্টাম এফিসিয়েন্সি 0। তার মানে তুমি এইখানকার কোনো ফোটনই কন্ট্রিবিউট করে না, তাই না। তার মানে এখান থেকে এই রিজনের কোনো ফোটন থেকে তুমি ক্যারিয়ার পাচ্ছ না, তার মানে উপরে 0 হচ্ছে ক্যারিয়ার, কালেক্টেড ক্যারিয়ার 0 হচ্ছে, হ্যাঁ। কাজে অবভিয়াসলি তুমি এই রিজনে এই যে ফ্ল্যাট মানে ইয়ে দেখাচ্ছ, 0 দেখাচ্ছ। কাজে এইটা হচ্ছে আমার বাউন্ডারি, আপার বাউন্ডারি, হ্যাঁ, যে কত এনার্জি পর্যন্ত মানে বা কত ম্যাক্সিমাম কত ওয়েভলেংথ পর্যন্ত আমার অ্যাবজর্ব করতে পারবে আমার সার্টেন ম্যাটেরিয়ালে। তাহলে সেইটার জন্য আমি দেখো এখানে ফ্ল্যাট মানে শার্পলি আমরা এখানে নামাই দিছি, শেষ করে দিছি যে এই পর্যন্ত আমরা ফোটন এনার্জি কনসিডার করব। এখন আসো, আইডিয়াল কেসে ছিল এরকম রেক্ট্যাঙ্গেল, এখন বিভিন্ন জায়গায় কমে যাচ্ছে, দেখো খেয়াল করো। তাহলে কোনটায় কি কমলো দেখি আমরা লেফট সাইড থেকে খেয়াল করি। দেখো লেফট সাইডে এই যে এদিকে, এটা হচ্ছে আমাদের স্পেকট্রামের ব্লু রিজিয়ন, এটা রেড রিজিয়ন, তাই না। তাহলে ব্লু রিজিয়নে বা ব্লু রেসপন্স বলি আমরা, তাহলে ব্লু রিজিয়নে আমার কি ঘটনা ঘটতেছে দেখো, এইটা এরকম হওয়ার কথা ছিল, এই যে শুরু থেকে 1 হওয়ার কথা ছিল আইডিয়াল কেসে, সেটা দেখো কমে গিয়েছে, তাই না। এই যে দেখো এখানে রিডিউসড। এই কমাটা কি কারণে কমলো, এটার জন্য রেসপন্সিবল কে? দেখো এখন খেয়াল করো, এইটার এনার্জির কি অবস্থা এই রিজনে, এটা কিন্তু শর্ট ওয়েভলেংথ। শর্ট ওয়েভলেংথে তাহলে এনার্জি কি হবে? ল্যামডা যদি ছোট হয় তার মানে এনার্জি বেশি, তার কাজে ওইখানে এই রিজনের ফোটন গুলা খুব হাই এনার্জিতে আছে। তো হাই এনার্জির ফোটন, এখন খেয়াল করো তোমার অ্যাবজর্পশনের, তুমি স্পেকট্রাম ধরে ফোটন ইনসিডেন্ট করছো কোনো এক জায়গায়, কোন এনার্জি ফোটন গুলা অ্যাবজর্ব হবে আগে? এটা কি সবাই অ্যাবজর্ব হবে নাকি নাকি অন্যভাবে মানে কোনোভাবে ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে? ঘটনা হচ্ছে যদি তোমার আমরা জানি যে এনার্জি যত কমতে থাকবে তত কিন্তু আমাদের একটু ফোটন মানে অ্যাবজর্ব হবে কিনা সেটা একটা ইস্যু। মানে কি, যেমন দেখো এই যে এনার্জি কমতেছে, ডানে যাচ্ছ, এবং এই যে ইজির পরে, ইজির থেকে যখন এনার্জি ছোট হয়ে যাবে তখন কিন্তু আর
ফোটন অ্যাবজর্ব হবে না। কাজী ফোটন অ্যাবজর্পশন এটাও কিন্তু একটা স্ট্যাটিস্টিক্যালি একটা প্রবাবিলিস্টিক একটা ব্যাপার। হ্যাঁ, তার মানে ফোটন অ্যাবজর্ব হবে এটা তুমি মানে একটা এনার্জি দিলা আর সাথে সাথে ফোটন অ্যাবজর্ব হবে এটা 100 প্র্যাকটিক্যালি তুমি 100% বলতে পারো না। নাও হতে পারে ফোটনটা অ্যাবজর্পশন। সো তাহলে কার স্ট্যাটিস্টিক্যালি কার প্রবাবিলিটি বেশি? যে ফোটনের এনার্জি বেশি তার অ্যাবজর্ব হওয়ার প্রবাবিলিটি বেশি। এখন ঘটনা হচ্ছে তোমার দেখো আমি একটু এখানে না হয় একটু দেখাই, আমি একটু ছবি আঁকি। যেমন যেটা দেখো যে তোমার ডিভাইস, হ্যাঁ ডিভাইস, তাহলে এখানে এদিকে পি এদিকে এম, তোমার এদিক থেকে ফোটন আসতেছে। তো ফোটন গুলো যখন আসলো এখানে আসবে ঢুকবে, হ্যাঁ এটা হলো ফ্রন্ট, এটা ফ্রন্ট সারফেস বলি আমরা, ফ্রন্ট সারফেস। হ্যাঁ, এটা হচ্ছে রেয়ার সারফেস। তাহলে বিভিন্ন এনার্জির ফোটন আসতেছে। তাহলে প্রথমে ঢুকলেই কে অ্যাবজর্ব হবে? দেখো কে অ্যাবজর্ব হবে প্রথমে যাদের অ্যাবজর্পশন হওয়ার প্রবাবিলিটি বেশি তারাই তাড়াতাড়ি অ্যাবজর্ব হবে। যার অ্যাবজর্ব হওয়ার প্রবাবিলিটি কম সে কিন্তু পরে অ্যাবজর্ব হবে বা দেরিতে অ্যাবজর্ব হবে। সো তাহলে এই রিজনে দেখো ঢুকলো মাত্র এই ফ্রন্ট সারফেস দিয়ে ইনসিডেন্ট করলো, হ্যাঁ ধরলাম রিফ্লেকশন পার হয়ে গেল, হ্যাঁ রিফ্লেকশন হয়নি, তার মানে একদম ভিতরে ঢুকতেছে। ঢোকার পরেই প্রথম যে দিকে যে ফোটনগুলো অ্যাবজর্ব হবে সেটা হচ্ছে হাই এনার্জি ফোটনগুলো। তারা প্রবাবিলিটি হিসাবে স্ট্যাটিস্টিক্যালি তাদের প্রবাবিলিটি খুব হাই অ্যাবজর্ব হওয়ার, কাজে তারা প্রথম দিকে অ্যাবজর্ব হয়ে যাবে। কাজে ফ্রন্ট সারফেসের কাছে আমার ব্লু রিজিয়নের ফোটনগুলো কি হাই এনার্জির, কাজে এরা অ্যাবজর্ব হবে। বাকি ফোটনগুলো এখানে অ্যাবজর্ব হবে না, তারা ভিতরের দিকে যেতে থাকবে, গিয়ে তারা আস্তে আস্তে পরের দিকে গিয়ে অ্যাবজর্ব হবে। তাহলে এই লাস্টের দিকে, হ্যাঁ তলার দিকে দেখো রেয়ার সারফেসের কাছাকাছি, ডিভাইসের একদম নিচের দিকে, এখানে এসে কারা অ্যাবজর্ব হবে? তাহলে এখানে এসে অ্যাবজর্ব হবে যারা বাকি আছে। কারা বাকি আছে? লো এনার্জি। স্টিল তোমার অফকোর্স এই ফোটো এনার্জি শুরু থেকে এটা তো লাগবে, তাই না? এটা তো মাস্ট। কিন্তু এই দিক থেকে এই ফোটো এনার্জি তো ভ্যারি করতেছে আমার, কারণ আমি তো বড় স্পেকট্রাম, সোলার স্পেকট্রাম এখানে ইনসিডেন্ট করতেছি। সো যত হাই এনার্জি তত এদিকে আমার অ্যাবজর্ব হলো, লো এনার্জি গুলো এখানে অ্যাবজর্ব হতে পারেনি, এরা আস্তে আস্তে ভিতরে যাচ্ছে, গিয়ে এরা পরের দিকে গিয়ে অ্যাবজর্ব হচ্ছে। তার মানে এইখানে হচ্ছে আমার লোয়েস্ট এনার্জি ফোটন গুলা, বাট স্টিল ইকুয়াল অর গ্রেটার দেন ইজি আছে, সেই ধরনের ফোটন গুলা এখানে অ্যাবজর্ব হচ্ছে। তাহলে এটা কোন রিজনের? এটা যদি ব্লু রিজনের হয়ে থাকে তাহলে এটা উল্টা দিকে, তার মানে রেড রিজনের ফোটন গুলা বা রেড কি বলবো স্পেকট্রামের ফোটন গুলা এদিকে অ্যাবজর্ব হচ্ছে, ভিতরের দিকে অ্যাবজর্ব হচ্ছে। তাহলে এখন আসো, তাহলে একটা গেল হলো ফ্রন্টের দিকে, ব্লুটা ফ্রন্টের দিকে ফ্রন্ট সারফেসের কাছাকাছি অ্যাবজর্ব হচ্ছে, আর রেডটা হচ্ছে রেয়ার সারফেসের কাছাকাছি অ্যাবজর্ব হচ্ছে। এটা আমরা বুঝলাম। এই নন্দলাল বুঝতে পারছো না মানে কি? স্যার প্রথমের দিকে কথা কেটে আসতেছিল, তখনই মেসেজ করছিলাম। ও আচ্ছা আচ্ছা, আমি সরি, আমি এখন দেখলাম। এখন কি কথা শোনা যাচ্ছে? জি স্যার, এখন শোনা যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, আমি এই যে কি নেটওয়ার্কে মনে হয় ইয়ে হয়, আমি এমনিতে আমার ওয়াইফাইটা যে প্রথমে কানেক্ট হওয়ার পরে চলে গেল, এখন তো ইয়ে ইউজ করতেছি, এটা তো আছে দেখাচ্ছে হটস্পট ইউজ করতেছি মোবাইলটাতে। আচ্ছা ঠিক আছে, মাঝে 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 ইয়ে হয় তো কি করবো। আচ্ছা এটা তো আবার ইয়ে করে দিব, রেকর্ড করবো পাঠাবো, তো তখন ওই জায়গাটা একটু দেখে নিও আবার। হ্যাঁ আচ্ছা কি বলে, আচ্ছা আমরা তাহলে তাহলে আমরা কোন রিজনে কোন ধরনের ফোটন অ্যাবজর্ব হচ্ছে সেটা এখানে বললাম। এখন আসো আবার দেখি আমাদের ওই স্লাইড একটু যাই আবার। আচ্ছা তাহলে দেখো এই যে এখন দেখো এই আমরা তো অ্যাবজর্পশনের কথা বললাম এদিকে, হ্যাঁ লো হাই এনার্জি ফোটনগুলো এখানে অ্যাবজর্ব হচ্ছে। তাহলে এখানে এরা হচ্ছে ফ্রন্ট সারফেসের কাছাকাছি। তাহলে ফ্রন্ট সারফেসে প্রবলেম কি হতে পারে? দেখো আমরা একটা জিনিস বলেছিলাম, এই আগের ফিগারটা একটু খেয়াল করো, এই যে সারফেস প্যাসিভেশনের কথা বলেছিলাম একটা কথা। সারফেস প্যাসিভেশন মানে হচ্ছে সারফেস প্যাসিভেশন কি ছিল, যে সারফেসে যদি আমার ড্যাংলিং বন্ড থাকে বা ভালো প্যাসিভেশন না হয়, মানে সারফেস যদি অ্যাক্টিভ থাকে, হোয়াট ডাজ মিন, মানে অ্যাক্টিভ মিন করে হচ্ছে তোমার ওখানে যদি কোনো ক্যারিয়ার যায় সেই ক্যারিয়ারটাকে ওই ড্যাংলিং বন্ডে অ্যাবজর্ব করে ফেলবে বা ওপেন বন্ডে অ্যাবজর্ব করবে,
এটাই অ্যাক্টিভ। আর যদি তুমি কোনোভাবে অন্য কিছু দিয়ে এটাকে নিউট্রালাইজ করে দিতে পারো, তাহলে আমরা তখন বলি সারফেসটা প্যাসিভ হয়ে গেছে। দ্যাট মিনস তখন ক্যারিয়ার গেলে সে আর এটাকে অ্যাট্রাক্ট করবে না বা বন্ডেড করবে না, সেটা তখন ক্যারিয়ারটা পাস থ্রু করে যাবে ওই সারফেসকে, নেক্সট লেয়ারে চলে যাবে, মানে কন্ট্যাক্টে চলে যাবে। সো এখন দেখো, তাহলে আমাদের ফ্রন্ট সারফেসে কিন্তু যদি প্যাসিভেশন ভালো না হয়, এই যে দেখো এই যে রেডটা দেখাচ্ছিলাম, যদি সারফেস প্যাসিভেশন ভালো না হয়, তাহলে কিন্তু এখানে সারফেস রিকম্বিনেশন হয়। সারফেস রিকম্বিনেশন মানে রিকম্বাইন করে ফেলে, তার মানে ওই ক্যারিয়ারটা আমার লস্ট হয়ে গেল, ওইটা আর কালেক্ট করতে পারলাম না। তাহলে এই জিনিসটাই এখানে দেখাইছি। দেখো ব্লু রেসপন্স ইজ রিডিউসড, এখানে যে আমরা কম দেখিয়েছি, আমরা এখান থেকে 1 থেকে কমে আনছি, তাই না? তাহলে এটা কিসের জন্য রিডিউসড হচ্ছে? ইজ রিডিউসড ডিউ টু ফ্রন্ট সারফেস রিকম্বিনেশন। কাজেই এখন তোমার এই রিজিয়নের, মানে ব্লু রিজিয়নের যে আমার ফোটন গুলো আছে, সেখান থেকে যে ক্যারিয়ার জেনারেট করলো, সেই ক্যারিয়ার গুলা তাহলে এফিসিয়েন্সি এখানে কমে যাচ্ছে কেন? ক্যারিয়ার তো জেনারেট করছে, ইলেকট্রন হোল পেয়ার জেনারেট করলো, বাট ওই জেনারেটেড ক্যারিয়ার গুলা কালেক্টেড হতে পারেনি। কেন হতে পারেনি? কারণ হচ্ছে এই রিজনে সারফেস রিকম্বিনেশন করতে পারে। কাজে সারফেস রিকম্বিনেশন যদি হয়, তাহলে এরকম কমে যাবে। তাহলে ফ্রন্ট সারফেস রিকম্বিনেশনের জন্য কোন ফোটনগুলো আমরা লস্ট করতেছি, মানে কোন ফোটনের কন্ট্রিবিউশন আমরা পাচ্ছি না, সেটা হচ্ছে হাই এনার্জি ফোটনগুলো কন্ট্রিবিউশন পাচ্ছি না। কাজেই যত তোমার সারফেস খারাপ হবে, সারফেস কি বলবো প্যাসিভেশন খারাপ হবে, তত তোমার এটা ডেভিয়েট করবে, বুঝছো? তত ডেভিয়েট করবে, সরে আসবে। আর যত ভালো হবে, তত এইটার কাছাকাছি আসবে, এই যে অরিজিনালটা বা আইডিয়ালটার কাছাকাছি থাকবে আর কি, যত প্যাসিভেশন ভালো হবে। তাহলে এইটা গেল আমার ফ্রন্ট সারফেসের রিকম্বিনেশন কারণে হতে পারে এই রিজনটার মানে প্রবলেম। ডান সাইডেরটা একটু আসি, এইটা কি? এইটাও তার মানে বুঝতেছে এটা হলো লোয়েস্ট এনার্জির দিকে, হ্যাঁ, লো এনার্জির দিকের ফোটনগুলোর কথা বলছি। তারা অ্যাবজর্ব হয়েছে, ইলেকট্রন হোল পেয়ার জেনারেট করছে, কিন্তু কোন রিজনে? তারা রেয়ার সারফেসের কাছে। তাহলে এখন রেয়ার মানে নিচের দিকে সারফেস, তো ওই সারফেসও তো রিকম্বিনেশন হতে পারে। সো এই যে আমরা এই জন্য বলছি the red response is reduced due to the rare surface recombination, reduced absorption at the long wavelength and low diffusion. এবং আচ্ছা, 3টা কারণ এখানে বলছে, দেখো। একটা হচ্ছে রেয়ার সারফেসে রিকম্বিনেশন হলো, ওয়ান রিজন। নেক্সট আর কি হতে পারে? দেখো, reduced absorption at long wavelength, ওই লং ওয়েভলেংথের ফোটনই মানে অ্যাবজর্পশন কম হবে হয়তো, মানে হাই এনার্জি ফোটনগুলো যেহেতু মানে তাড়াতাড়ি যেমন অ্যাবজর্ব হতো, যেহেতু হাই, লো এনার্জি যেগুলো ইজির কাছাকাছি, সেগুলার প্রবাবিলিটি কিন্তু কমে যায় অ্যাবজর্ব হওয়ার। থিওরিটিক্যালি অ্যাবজর্ব হওয়া উচিত, সেই জন্য আমাদের থিওরিটিক্যাল গ্রাফ হচ্ছে এইটা, আর প্র্যাকটিক্যালি ওটা ওই যে বললাম স্ট্যাটিস্টিক্যাল একটা ব্যাপার। কাজেই তোমার ওখানে প্রবাবিলিটি যেহেতু কম, কাজেই যত পার্সেন্ট হাই এনার্জির জন্য যত পার্সেন্ট ফোটন অ্যাবজর্ব হয়, লো এনার্জির জন্য একই পার্সেন্টেজ ফোটন অ্যাবজর্ব হবে না, তার থেকে কম অ্যাবজর্ব হবে হয়তো, বাকিগুলো পাস থ্রু করে যাবে। সো দেখো, এই যে তাহলে অ্যাবজর্পশন লং ওয়েভলেংথে বা লো এনার্জিতে, তাহলে এই অ্যাবজর্পশনটা রিডিউসড হয়ে গেছে। সেটার কারণে আমার তাহলে যদি অ্যাবজর্পশন কমে যায়, ফোটনের অ্যাবজর্পশন, তাহলে কি হবে? তুমি ইলেকট্রন হোল পেয়ার জেনারেট কম করবে, তাহলে সেখানেও আমার মানে ক্যারিয়ার কালেকশন কমে যাচ্ছে, সেটা সেকেন্ড রিজন। আর থার্ড রিজন হচ্ছে লো ডিফিউশন লেন্থ। সাধারণত পি এই যে এদিকে, হ্যাঁ, পি থেকে নিচের দিকে, এখানে সাধারণত একটু মানে দূরে হয়। এখন যদি ডিফিউশন লেন্থ যদি আমার ছোট হয় ক্যারিয়ারের, তাহলে এখান থেকে ওই যে আমাদের কি বলেছিলাম যে আমার জাংশনের কাছাকাছি বা ডিপ্রেশন রিজনের কাছাকাছি যেতে হবে। ওই যে বলছিলাম যে ডিপ্রেশন রিজনের মধ্যে যদি ক্যারিয়ার জেনারেট করে, তাহলে সেটা 100% কালেক্টেড হবে এরকম। কিন্তু যদি না হয়, ডিফিউশন লেন্থ যদি কম থাকে, তাহলে দূরে এই রিয়াক্ট তো কাজে নিচের দিকে কালেক্টেড হয়েছে, কাজে ইলেকট্রন হোল পেয়ার জেনারেট করবে নিচের দিকে। এখন এখানে ওই ইলেকট্রন হোলের যদি ডিফিউশন লেন্থ কম হয়, তাহলে তারা ওই পর্যন্ত পৌঁছাতে পারবে না। আমার ফিল্ডের ইনফ্লুয়েন্স যেখানে আছে সেই পর্যন্ত পৌঁছাতে পারতেছে না, ফলে তারা রিকম্বাইন করে ফেলতেছে, কাজেই তোমার কালেক্টেড হবে না ক্যারিয়ার গুলা। কাজে এটাও থার্ড আরেকটা রিজন যে যদি লো ডিফিউশন লেন্থ হয়। কাজে এই 3টা রিজনের কারণে আমার এই যে রেড রিজিয়নে বা রেড রেসপন্স খারাপ হতে পারে, এরকম ডিগ্রেডেড হতে পারে। এটা একটু গেল। তাহলে দুই পাশের আমরা বুঝলাম, হ্যাঁ, 2টা রিজনে এই জন্য মানে ফ্রন্ট আর রিয়ারের কি অবস্থা। আর ওভারঅল দেখো, এটা এখানেও কিন্তু এসে আমরা একদম 1 করে দিচ্ছি না, দেখো এখানেও কিন্তু কমানো হয়েছে। এটা কি? দেখো, a reduction of the overall quantum efficiency is caused by reflection and low diffusion length. এটা বিভিন্ন রিজিয়নে, মাঝামাঝি বিভিন্ন জায়গা হবে, হ্যাঁ, অ্যাবজর্পশন। এখন এটা একটা হতে পারে যে আলোর একটা অংশ তো ইয়ে হয়ে যাবে, রিফ্লেক্টেড হবে,
ভালো যদি অ্যান্টি রিফ্লেকশন কোটিং তুমি ইউজ না করো তাহলে রিফ্লেকশন হবে, তাহলে যত রিফ্লেকশন হবে তত তোমার ইয়ে কমে যাবে, ফোটন ইনসিডেন্ট হলো না। হ্যাঁ, তার মানে ওই ফোটন তো ঢুকলো না ঢুকলে মানে তারা ক্যারিয়ার জেনারেট করতেছে না, এবং ক্যারিয়ার জেনারেট না করলে তোমার কালেক্ট করার কোন ব্যাপার মানে প্রশ্নই আসতেছে না। কাজেই তোমার এখানে একটা কারণ হচ্ছে রিফ্লেকশন হতে পারে সারফেস থেকে, আরেকটা হচ্ছে ওই যে ডিফিউশন লেন্থ, যদি বিভিন্ন জায়গায়, এখন এটা বাল্কের মধ্যে বিভিন্ন জায়গায় ক্যারিয়ার জেনারেট হচ্ছে, এখন যদি ডিফিউশন লেন্থ কম থাকে সেটাও এফেক্ট করতে পারে, সেটার জন্য হতে পারে যে ক্যারিয়ার তোমার ওই ইন্টারফেসে পৌঁছাবো না আর কি। কাজে এই তিনটা রিজন, আর এটা তো বলা যাচ্ছে, এটা তো আমি প্রথমে বললাম যে এটা হলো ইজি থেকে ছোট, হ্যাঁ মানে ফোটন এনার্জি ইজি বা ব্যান্ড গ্যাপ এনার্জি থেকে ছোট, কাজে এখানে তোমার অ্যাবজর্বই হবে না, থিওরিটিক্যালি ওখানে অ্যাবজর্ব হয় না, প্র্যাকটিক্যাল তো পরে কথা। সো তাহলে এগুলা গেল আমার কোয়ান্টাম এফিসিয়েন্সি বা এক্সটার্নাল কোয়ান্টাম এফিসিয়েন্সি। হ্যাঁ, কিসের জন্য কোয়ান্টাম এফিসিয়েন্সি ডিগ্রেডেড হতে পারে বা কমে যেতে পারে, সেগুলা বিভিন্ন রিজন। কাজে এগুলা তোমাকে ওভারকাম, ভালো একটা ডিভাইস তৈরি করতে হলে ইউ শুড কনসিডার দিস কাইন্ড অফ প্রবলেমস, হ্যাঁ, আর চ্যালেঞ্জেস। আচ্ছা, নেক্সট আসি আমরা। আচ্ছা, এখন নেক্সট এটা দেখো, স্ট্যান্ডার্ড টেস্ট কন্ডিশন। এটা কি বলা হয়েছে? টেস্ট কন্ডিশন মানে হচ্ছে, ধরো তুমি একটা সোলার প্যানেল কিনতে গিয়েছো, হ্যাঁ, যখন তুমি একটা সোলার প্যানেল কিনলা, এখন তুমি সোলার প্যানেল কিনে আনলা, এখন তুমি বললা যে আমি 100 ওয়াটের প্যানেল চাই, হ্যাঁ, তা তোমাকে 100 ওয়াটের একটা প্যানেল দিল, এখন তুমি বাসায় এসে যখন তোমার ছাদে বসালা অথবা তোমার বাড়ির সামনে বসালা, ধরো, হ্যাঁ, দেখলা যে 100 ওয়াট জেনারেট করে না। আবার তোমার ফ্রেন্ডই হয়তো সেও তার বাড়িতে কিনে নিছে 100 ওয়াটেরই, তারটা হয়তো তোমার হয়তো ধরো 80 ওয়াট দেখলা যদি পাইলা, সে হয়তো পাচ্ছে 95 ওয়াট ধরো, হ্যাঁ, সে তো খুব খুশি যে কাছাকাছি পাচ্ছি। ইভেন ইভেন 100 ওয়াটের বেশিও পাইতে পারে, 105 ওয়াটে ধরো পাইতে পারে, আসলে পাবে না তা বলা যায় না, 100 ওয়াটের প্যানেল, বাট সে হয়তো পাইলো ধরলাম 105 ওয়াট, তুমি পাইলা 80 ওয়াট। তাহলে খেয়াল করে একই প্যানেল কিন্তু, এবং আমি বলতেছি প্যানেল আইডেন্টিক্যাল, এখানে অন্য কোনো ঝামেলা নাই, ঠিক আছে। এখন দুই ক্ষেত্রে তাহলে কেন এরকম হলো? খেয়াল করো, জিনিসটা হচ্ছে তুমি কম পাচ্ছ, জেনারেশন কম হচ্ছে, তার তুমি যদি নর্মালি তাকাও তোমার এই ডাটা দেখেই আমি বলতে পারবো, বা যে কেউ বলতে পারবে, তোমরাও বলতে পারবো আসলে কি হয়েছে, যে 80 ওয়াট পাচ্ছ তার কি সমস্যা, তার আছে ওই সময় বা ওই দিনে বা ওই রিজিয়নেই, হ্যাঁ, সোলার রেডিয়েশন কম, সূর্য আলো কম পড়তেছে। আর তোমার ফ্রেন্ড যে 105 ওয়াট জেনারেট করলো তার প্যানেলটা, সে তার রেডিয়েশন ভালো, খুব ভালো, হ্যাঁ, তার মানে অনেক খুব সুন্দর রোদ ছিল, হ্যাঁ, ওয়েদার ভালো, রোদ ছিল, হ্যাঁ, এবং আশেপাশে খোলা ছিল, হ্যাঁ, তোমার এখানে এত ছায়া আছে বা রোদ কম ছিল সেদিন, হ্যাঁ, এরকম বিভিন্ন কারণ হতে পারে, বাট রেডিয়েশন এক জায়গায় কম এক জায়গায় বেশি। তার মানে কি, তোমার যে কোনো প্যানেল রেডিয়েশনের উপর ডিপেন্ড করে কম বেশি জেনারেট করে। তাহলে এখন এইটা তো একটা স্ট্যান্ডার্ড যদি না ঠিক করে, এখন ওরা যে বিক্রি করতেছে যে 100 ওয়াটের বিক্রি করলো, এখন এই 100 ওয়াট সে কিসের উপর বেস করে বললো, তাই না? কারণ তাকে সে বললো সে তার বাড়িতে মেপে তোমার বিক্রি করলে তো আর হবে না, হ্যাঁ, সে তার বাড়ি ভালো জায়গায়, সেখানে অনেক রোদ, হ্যাঁ, কাজে সে ভালো পায়, আর তুমি কিনে আনলা পয়সা দিয়ে, তোমার তোমার ইয়ে খারাপ, রেডিয়েশন খারাপ, তুমি পাওয়ার কম পাচ্ছ, তাহলে তো এটা কোনো মানে লজিক্যাল কোনো ব্যাপার হলো না। সো সেই জন্য যেটা করা হয়েছে সেটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড আছে, যে একটা এই স্ট্যান্ডার্ড কন্ডিশনে, এই ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো জায়গায় এই স্ট্যান্ডার্ড কন্ডিশন মেনটেন করে তোমার আউটপুট কত সেটা বলে দিবে ওরা, যে এই কন্ডিশনে মাপা হয়েছে এবং মেপে দেখা হয়েছে এই প্যানেলটা এত ওয়াট জেনারেট করে, তাহলে এই প্যানেলের ক্যাপাসিটি এত ওয়াট, বাস। এখন তুমি কিনো, এবার তোমার জায়গা নিয়ে গিয়ে তোমার হিসাব তোমার, সে বলে দিবে তার অত ওই কন্ডিশনে এটার জেনারেশন এত হয়, তুমি এটা দেখেই কিনবা। তাহলে ওই কন্ডিশনটা কি, সেটাকে আমরা এই যে এসটিসি বলি বা স্ট্যান্ডার্ড টেস্ট কন্ডিশন, এবং সেখানে 3টা প্যারামিটার আছে। 3টা প্যারামিটার কি, একটা হচ্ছে ইলুমিনেশন মানে সোলার রেডিয়েশন, সেটা হচ্ছে কি 1000 ওয়াট পার স্কয়ার মিটার, হ্যাঁ, 1 কিলোওয়াট পার স্কয়ার মিটার, 1 স্কয়ার মিটারে তোমার 1 কিলোওয়াট এনার্জি না পাওয়ার ইনসিডেন্ট হয়, এত, তাহলে 1000 ওয়াট পার স্কয়ার মিটার এই রেডিয়েশনটা থাকতে হবে তোমার। আর এটাকে এই ওয়াট 1000 ওয়াট পার স্কয়ার মিটারকে আমরা কমার্শিয়াল অংশ ওয়ান সান বলে, ওয়ান সান, এটা কমার্শিয়াল একটা নেম আর কিছু না। ওয়ান সান বললেই, যদি আমি বলি তোমার ওখানে ওয়ান সান সোলার রেডিয়েশন, তার মানে বুঝবা যে 1 কিলোওয়াট পার স্কয়ার মিটার বলতেছি। আচ্ছা,
তারপরে হচ্ছে টেম্পারেচার, ওই সময় টেম্পারেচার কত, অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার আমরা 25 ডিগ্রি সেন্টিগ্রেড ধরা হয়, যে 25 ডিগ্রি সেন্টিগ্রেডে এই কন্ডিশন আমি 25 ডিগ্রি সেন্টিগ্রেডে 1000 ওয়াট পার স্কয়ার মিটার আন্ডারে রেডি মানে ইয়ে আছে, মানে এনার্জি আসতেছে। আর আরেকটা আরেকটা ইয়ে আছে, প্যারামিটার আছে, সেটা হচ্ছে এয়ার মাস। এয়ার মাস বেসিক্যালি এয়ার মাস, এই যে এয়ার মাসের ভ্যালু হচ্ছে 1.5। এয়ার মাসটা ওই যে আমরা মনে বলেছিলাম, দেখো তো এয়ার মাসটা ছিল কি, যে তোমার হ্যাঁ সূর্য, হ্যাঁ যে তোমার যদি মাথার উপরে থাকে, হ্যাঁ তাহলে সূর্য তোমার বেসিক্যালি এই যে দেখো এখানে যে সূর্য থেকে যে রেডিয়েশনটা আসতেছে সেটা কতটা মানে অ্যাটমসফিয়ারের মধ্যে দিয়ে কতটা ট্রাভার্স করলো, কতটা জায়গা মানে কি বলবো কতটা ডিস্টেন্স সে ট্রাভেল করলো, এরকম একটা ব্যাপার। যেমন দেখো তুমি যদি একদম মাথার জেনিতে, জেনিত মানে আমাদের একদম মাথার উপর, তাই না, জেনিতে যদি সূর্য থাকে, সান থাকে, তাহলে কিন্তু ওখান থেকে সূর্য আলো যে পরিমাণ ডিস্টেন্স ট্রাভেল করবে, হ্যাঁ এই যে দেখো অ্যাটমসফিয়ারের এই বাইরেরটা ইম্পর্টেন্ট না, তাই না, বাইরেরটা খুব একটা ইম্পর্টেন্ট না, কাছাকাছি, কিন্তু এই যে অ্যাটমসফিয়ারের মধ্যে যে ট্রাভেল করতেছে এটা কিন্তু একটা ফ্যাক্টর, কারণ অ্যাটমসফিয়ারে অনেক ধরনের স্ক্যাটারিং হয়, অনেক রিফ্রাকশন হয়, এগুলো ব্যাপার আছে। সো এইখানে কতটা ট্রাভেল করতে একটা ইস্যু। তাহলে এটা যদি সরে যায়, সূর্য যদি মাথার উপর থেকে সরে যায় অন্য ডিগ্রি থাকে, তাহলে দেখো এটা কিন্তু ডিফারেন্ট একটা ডিস্টেন্স ট্রাভেল করতেছে এয়ারের মধ্যে দিয়ে। এই জিনিসটাকে এই ঘটনাটাকে এটাকে ইনক্লুড করার জন্য আমরা এয়ার মাস বলি, যে সূর্য কোথায় আছে সেটার উপর ডিপেন্ড করে আমি এয়ার মাস ইয়ে করি। কাজে এটাও কিন্তু একটা ফ্যাক্টর, তুমি মানে সূর্য কোথায় আছে সেটাও কন্ডিশনের মধ্যে ইনক্লুড করতে হবে, যে আমি এই কন্ডিশনে সূর্য এত ডিগ্রিতে ছিল, এই কন্ডিশনে আমরা এটা ইয়ে করেছি, কি বলবো এটাকে, কন্ডিশনটা এস্টাবলিশ করেছি, ফিক্সড করেছি। তো যেটা করা হয়েছে সেটা হচ্ছে 1.5 AM ধরা হয়েছে। কেন ধরা হয়েছে সেটা বলতেছি। দেখো যেমন এম এর ভ্যালু, যেমন এম এর ভ্যালু তুমি এই যে বের করতে চাইলে বেসিক্যালি এম এর এম আমরা আগে পড়েছিলাম, দেখি তো, ও ওই আগের চ্যাপ্টার মনে হয়, তাই না, এম ছিল ওই যে দেখবা যে cos θ আর cos θ z দিয়ে একটা এম এর ইকুয়েশন আছে, হ্যাঁ ওটা তোমরা আগের ইয়েটায় স্লাইড পাওয়ার পয়েন্টে দেখে নিতে পারবা। আর এখানে আরেকটা নরমাল এয়ার মাস তুমি ইয়েতেও ক্যালকুলেট করতে পারো, তুমি কোন একটা মানে শ্যাডো আর হাইট থেকে যদি তুমি কোন একটা ইয়ে রাখো, ধরো এরকম একটা কিছু রাখলা, তাহলে সূর্যের আলো পড়লো, তাই না, তাহলে সূর্যের আলো পড়লে এটার একটা হাইট আছে, আর শ্যাডোটা কিন্তু ভ্যারি করবে, এটা ডিপেন্ড করবে সূর্যের কোথায় পজিশন সেটার উপর। কাজে এই যে দেখো এই এয়ার মাস আমি এখান থেকে বের করা যায় যে √1 + s/h², যেখানে এসটা হচ্ছে লেংথ অফ দ্য শ্যাডো, তাহলে এই বিকালের দিকে বা সকালের দিকে লেন্থ বড় হবে, হ্যাঁ দুপুরের দিকে লেন্থ কমে আসবে। আর হচ্ছে এইচটা হচ্ছে নিচে হচ্ছে এইচ হচ্ছে হাইট অফ দ্য অবজেক্ট, এটা ফিক্সড, তাই না, অবজেক্টের হাইট ফিক্সড। সো এভাবে তুমি বেসিক্যালি এয়ার মাস বের করতে পারো। তো এনিওয়ে তা এয়ার মাস এখন তার যেহেতু বিভিন্ন দিকে, হ্যাঁ বিভিন্ন পজিশনে যেহেতু এয়ার মাস বিভিন্ন হয়, আমরা স্ট্যান্ডার্ড হিসেবে 1.5 ইউজ করি, এবং এটা অ্যাকচুয়ালি 1.5 জি ইউজ করে, জি মানে হচ্ছে গ্লোবাল মানে টোটাল রেডিয়েশনটা, আর আরেকটা আছে 1.5 ডি, 1.5 ডি মানে হচ্ছে ডিরেক্ট রেডিয়েশন, যেটা সরাসরি আসে এই যে এখানে, এইটা যদি বলি এই যে 1.5, হ্যাঁ এইটা যদি সরাসরিটা আমি শুধু ধরি তাহলে 1.5 ডি বলি। আর যখন আমরা এটা এবং আশেপাশে থেকে যে স্ক্যাটার হয়ে যে আসতেছে, এই সূর্য এখানে আসছে কিন্তু এখান থেকে তো সে অন্যদিকে রেগুলাও কিন্তু এখানে আসতেছে, যদি আমি ডিফিউশনটাকেও মানে ইনক্লুড করি ডিরেক্টের সাথে, তাহলে কি ওটা হলো গ্লোবাল হয়ে যায় বা টোটাল। তাহলে আমরা এখানে যেটা ধরি সেটা তো 1.5 জি। তাহলে এইটা কেন ধরি সেটা দেখো, যেমন এইখানে গ্রাফটা, কোন গ্রাফটা দেখাবো, এই গ্রাফটা দেখাই, দেখো এই যে এটা, হ্যাঁ এই যে এইটা ব্ল্যাকটা, হ্যাঁ এটা হচ্ছে দেখো ব্ল্যাক বডি, আমি একটা ব্ল্যাক বডি যদি কনসিডার করি এবং 6000 কেলভিন যদি টেম্পারেচার কনসিডার করি, ওই ব্ল্যাক বডি কি করে তোমরা জানো যে ব্ল্যাক বডি রেডিয়েট করে, তাই না, রেডিয়েট করে এবং সে অবজার্ভ করে অফকোর্স। তা আমরা এখানে সূর্যের কথা বলতেছি তো, কাজে রেডিয়েশনের কথাই বলতেছি। দেখো তাহলে একটা ব্ল্যাক বডি যদি 6000 কে কেলভিনে রেডিয়েট করে, তাহলে তার এই যে স্পেকট্রাম হয় এই রকম, এই যে এটা 6000 কে কেন ইয়ে ধরছি, কারণ হচ্ছে সূর্যের জানো যে আউটার শেলের মানে যেখান থেকে রেডিয়েশনটা বেশি হয় সেটার টেম্পারেচার হচ্ছে 6000 কেলভিন, সেই জন্য এখানে 6000 কেলভিন ধরা হয়েছে। তারপরে এই যে এম দেখো জিরো মানে হচ্ছে যেখানে হচ্ছে তোমার এই যে অ্যাটমসফিয়ারের বাইরে, তার মানে এক্সট্রা টেরেস্ট্রিয়াল রেডিয়েশনটা, সেটার গ্রাফটা হচ্ছে এই সবুজটা, এই যে সবুজটা,
আর দেখো এই যে লালটা যেটা রেড সেটা হচ্ছে AM1.5G, এইটা দেখো এইটা রেডটা, হ্যাঁ। আর এইটা 1.5D, এইটা হচ্ছে ডি একটা শুধু, এটা তার মানে ডিফিউশনটা বাদ দিছি, তাই না? এই যে ডিফিউশন পার্ট গুলো বাদ দিচ্ছে, সেখানে একটু কমে যাবে আর কি। সেজন্য দেখো এই যে ব্লুটা হচ্ছে এই যে এটা ব্লুটা। এখন আমরা কেন 1.5G ধরতেছি, সেটা হচ্ছে যে তোমার বেসিক্যালি খেয়াল করো এটা কিন্তু এটা কি করবে দেখো, এই যে রেডিয়েশন, এটা কিন্তু একটা তোমার এরিয়া, নিচে একটা এরিয়া তৈরি হচ্ছে, তাই না? এই এরিয়াটা যদি তুমি কি বলবো ইন্টিগ্রেট করো, তাহলে তুমি টোটাল এনার্জিটা পাচ্ছ। বা টোটাল তোমার পুরাটা মিলে, কারণ এটা তো সব যোগ হবে, এখানকার কম্পোনেন্ট আছে, এখানকার কম্পোনেন্ট আছে, সব ওয়েভলেংথে কম্পোনেন্ট তোমাকে অ্যাড করতে হবে। সেটা আমরা এরকম যেহেতু একটা ইরেগুলার শেপ, এটা তার মানে আমরা বলতে এরিয়া এটা, তার মানে আমরা এটাকে ইন্টিগ্রেট করতে পারি। তা ইন্টিগ্রেট করলে তাহলে তোমার যেটা হবে যে তোমার ইন্টিগ্রেট করে এই এনার্জিটা, হ্যাঁ, বা পাওয়ারটা ইন্টিগ্রেট করলে কত হওয়া দরকার? তোমার হওয়া দরকার হচ্ছে 1000 ওয়াট পার স্কয়ার মিটার। কারণ এটাই কিন্তু তোমার, তুমি স্ট্যান্ডার্ড অলরেডি ধরছো 1000 ওয়াট পার স্কয়ার মিটার। তাহলে এই রেডিয়েশনটা আমি কত ইয়েতে পাই, কোন অ্যাঙ্গেলে, মানে সানের কোন পজিশনে পাই? ইয়ারমাস 1.5G তে পাই। দেখো এই যে দ্য ইন্টিগ্রেটেড পাওয়ার ডেনসিটি, এই যে 1.5D এর জন্য, AM 1.5D এর জন্য হলো 900.1 ওয়াট পার স্কয়ার মিটার। আর সেটাই যখন তুমি 1.5G কনসিডার করবা AM ইয়ারমাস, তখন এটা 1000.4 ওয়াট পার স্কয়ার মিটার। কাজে এটা কিন্তু খুব একদম অলমোস্ট কাছাকাছি হচ্ছে আমাদের যে স্ট্যান্ডার্ড যেটা ধরা আছে রেডিয়েশনে, সেই রেডিয়েশন সমান অলমোস্ট। সেই জন্য 1.5G স্পেকট্রামটা, এটা যে টোটাল রেডিয়েশনটা পাই, ওই স্পেকট্রামটা কনসিডার করলেই আমি 1000 ওয়াট পার স্কয়ার মিটার পাচ্ছি। আর যদি তুমি 1 ধরো বা 1.6 ধরো, 1.4 ধরো বা 1.5D ধরো, হ্যাঁ, তাহলে কিন্তু আমার ওই 1000 ওয়াট পার স্কয়ার মিটার আসে না। সেই জন্য ওইটার সাথে মিলানোর জন্য, এইটা যাতে আমার এটা আসে সেটার সাথে ম্যাচ করার জন্য আমরা 1.5G এয়ার মাস কনসিডার করি। এই তিনটা, তার মানে তোমার যখন সোলার সেল, হ্যাঁ, তোমার যখন সোলার সেল বিক্রি করে বা সোলার প্যানেল বলা ভালো, মডিউল বিক্রি করে, তখন তুমি বুঝবা, ওরা যদি বলে এটা 200 ওয়াটের প্যানেল, তার মানে বুঝবা ওরা রেডিয়েশন ধরতেছে 1000 ওয়াট পার স্কয়ার মিটার, টেম্পারেচার 25 ডিগ্রি সেন্টিগ্রেড এবং এয়ার মাস 1.5G ধরতেছে। কাজে তোমার যদি তুমি 200 ওয়াটের প্যানেল নিয়ে আসলা, তোমার যদি ওখানে রেডিয়েশন হয় 500 ওয়াট পার স্কয়ার মিটার, সেক্ষেত্রে তোমার আউটপুট অর্ধেক হয়ে যাবে প্রায়, তার মানে 100 ওয়াটের মতো তুমি আউটপুট পাবা। যদি তোমার হয়ে যায় ধরো কত, তোমার ধরো ধরলাম 2000 ওয়াট, এটা খুব বেশি, হ্যাঁ, 2000 বা আচ্ছা 1500 ওয়াট পার স্কয়ার মিটার তোমার রেডিয়েশন, হ্যাঁ, তখন কত হবে? 1500 ওয়াট তো 1.5 গুণ, তাহলে 200 ওয়াটের প্যানেলই তোমাকে 300 ওয়াট দিবে। কাজে এই জন্য একটা স্ট্যান্ডার্ড করা আছে। কাজে তোমার এলাকার রেডিয়েশন কত, এই জন্য খেয়াল করো, তুমি কয়েকটা প্যানেল কিনবা, হ্যাঁ, সেটা ডিপেন্ড করে তোমার এলাকার রেডিয়েশনের উপর। তোমার এলাকার রেডিয়েশন যদি কম হয়, তাহলে তোমাকে প্যানেল কিনতে হয় বেশি, আর যদি রেডিয়েশন বেশি হয়, তাহলে তোমার কম প্যানেল কিনলে চলবে। কাজে এই জন্য আমাদের রেডিয়েশনের ডাটাটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। রেডিয়েশনের ডাটা ছাড়া তুমি একটা মানে প্রজেক্ট সাকসেসফুলি এস্টাবলিশ করতে পারবে না। আর তুমি বলতে পারো যে আমি বেশি কিনে ফেলি, বেশি কিনলে তো লস নাই, সেটা বলতে পারো যে আমার তো পাওয়ার জেনারেট বেশি করবো, আসলে কি? এখন ঘটনা হচ্ছে এটা কিন্তু সাধারণত প্রজেক্ট গুলা কস্টলি হয়, এগুলা কিন্তু খুব সস্তা না। তুমি ধরো 20% প্যানেল বেশি কিনলা দরকারের থেকে, এটা কিন্তু ভালো একটা এস্টাবলিশমেন্ট কস্ট অ্যাড হচ্ছে। কাজে এটা তুমি কেন করবে? এটা কোনো ইন্টেলিজেন্ট ডিজাইন বা স্মার্ট ডিজাইন করো না, ঠিক না? সো ইউ শুড কনসিডার দ্য রেডিয়েশন ডাটা, হ্যাঁ, কেয়ারফুল। তাহলে এটা গেল আমাদের স্ট্যান্ডার্ড টেস্ট কন্ডিশন। এটা গেল। আচ্ছা, এখানে আরেকটা বলি যে এই জিনিসটা, এখন ওরা যখন কমার্শিয়ালি যখন ক্যারেক্টারাইজ করে, হ্যাঁ, সার্টিফাই করে প্যানেলকে, ওরা তো আর সানের নিচে রেখে করে না। সানের নিচে রেখে করাটা বুদ্ধিমানের কাজও না, কারণ হচ্ছে সানের রেডিয়েশন খুব ভ্যারি করে। রেডিয়েশন কিন্তু ভ্যারি করে, বোঝা যায় না। তুমি যদি মিটার দিয়ে মাপতে যাও, যদি আমরা ল্যাব নিতে পারি তোমাদের, তাহলে দেখাতে পারতাম যে ওই তুমি যখন মাপবা তখন দেখবা যে ভ্যারি করে, হ্যাঁ, যে সূর্য মানে হয়তো হালকা মেঘ গেছে, তুমি হয়তো চোখে পড়তেছে না কিছু তেমন একটা, কিন্তু দেখবা যে রেডিয়েশন মিটারে ভ্যারি করবে। কাজেই স্টেবল মেজারমেন্ট করাটা ডিফিকাল্ট। আবার তুমি 1000 ওয়াট তুমি কিভাবে ম্যানেজ করবা, তাই না? সূর্য তো সবসময় 1000 ওয়াট থাকবে বলা যায় না তো, তাই না? সো আমাদের এরকম সান সিমুলেটর আছে, যেগুলো হচ্ছে বেসিক্যালি লাইট বাল্ব দিয়ে তৈরি করে, এরকম কম্বিনেশন করে
এবং সেই আলোটা এরকম একটা ইয়ের মতো, এটা একটা ইনস্ট্রুমেন্ট দেখানো হয়েছে, এরকম বিভিন্ন টাইপের মডেল ইনস্ট্রুমেন্ট আছে। বেসিক্যালি তারা কি করবে, এই এই সোলারের যে নর্মাল স্পেকট্রাম, সেই ধরনের স্পেকট্রামে লাইট জেনারেট করবে। সেই জন্য বলে সান সিমুলেটর। সিমুলেটর মানে হচ্ছে আসল জিনিসটাকে রেপ্লিকা তৈরি করার মতো, তাই না? কাজে সানের একটা রেপ্লিকা তৈরি করতেছে অ্যাজ ইফ। কাজে দেখো, যেমন ধরো এখানে একটা গ্রাফ দেখানো হয়েছে, দেখো সোলার সিমুলেটরটা লাল রেড, আর যে স্ট্যান্ডার্ড সোলার রেফারেন্স স্পেকট্রাম, এই যে আমাদের নর্মাল যে স্পেকট্রাম হওয়ার কথা সেটা যে ব্ল্যাকটা, কাজে রেডটা দেখো এটার কাছাকাছি, মোটামুটি কাছাকাছি। কাজে এরকম করে তুমি সোলার, সাধারণত কমার্শিয়ালি এরকম সান সিমুলেটর ইউজ করে ওরা সার্টিফিকেশনের জন্য প্যানেলগুলো ইয়ে করে, ক্যারেক্টারাইজ করে। এটা একটা ইনস্ট্রুমেন্ট। ওকে, এখন আসো আরেকটা জিনিস দেখা দিই আমরা, সোলার সেল। হ্যাঁ, সোলার সেলের ইকুইভ্যালেন্ট সার্কিট। তাহলে সোলার সেল ইকুইভ্যালেন্ট সার্কিটের মধ্যে তাহলে কি কি আছে? দেখো, ফিজিক্যালি সোলার সেলের সার্কিটের মধ্যে কিন্তু আছে হচ্ছে কি, বেসিক্যালি হচ্ছে একটা পিএন জাংশন। হ্যাঁ, একটা সিম্পল পিএন জাংশন আছে। যদি পিএন জাংশন যদি থাকে তাহলে এটা কিভাবে আমরা আঁকলাম দেখো তো। দেখো আমি একটু দেখাই। দেখো, এটা এন, এটা পি, ঠিক আছে? তাহলে কি দাঁড়াচ্ছে, দেখো এই যে এরকম, তাই না? এই যে এনপি, তাহলে পি এন, পি এন, এই যে পি এন, একটা ডায়োড আঁকলাম। এখন নর্মালি ডায়োডের কারেন্ট কোন দিকে যায়? আচ্ছা আমি একটু ওই ছবিতে যেরকম আছে সেরকম আঁকি, বা আচ্ছা এরকম চলবে পরে, মানে কনফিউজ করো না। হ্যাঁ, পিএন, তাহলে নর্মাল ডায়োডের কারেন্ট কিন্তু কি যাবে, আইডি যেটাকে বলি আমরা, তাই না? আইডি এভাবে যায়, ডায়োড কারেন্ট ফরওয়ার্ড ব্যাসে এভাবে যায় কথা। এখন এইখানে দেখো কারেন্ট কোন দিকে যাবে, এটা তো বেসিক্যালি একটা কারেন্ট জেনারেটর কিন্তু, তাই না? এবং কারেন্ট জেনারেটরকে আমরা এরকম সিম্বল দিয়ে দেখেন না, এরকম সিম্বল দিয়ে, মানে ডিরেকশনের উপর ডিপেন্ড করে, তুমি অ্যারো উপরে দিবে না নিচে দিবে, সেটা ডিরেকশনের উপর ডিপেন্ড করে। তো যাই হোক, এরকম এটা হচ্ছে কারেন্ট জেনারেটর। তাহলে সোলার সেল কি, বেসিক্যালি ক্যারিয়ার জেনারেট করতেছে, ক্যারিয়ার গুলাকে তুমি দুই দিকে নিয়ে যাচ্ছ এবং সেটা লোডের মধ্যে দিয়ে ফ্লো করতেছে। তার মানে এটার সাথে তুমি একটা লোড কানেক্ট করো, এই যে লোড কানেক্ট করতেছো। হ্যাঁ, তাহলে এটা যদি লোড হয়, আমার লোড বলি, হ্যাঁ লোড, হ্যাঁ, তাহলে এটা যদি লোড হয় আমার, তাহলে দেখো কারেন্ট কোন দিকে ফ্লো করে। এখানে দেখো আমার ইলেকট্রন গুলা ফ্লো করে উপরের দিকে, হোল গুলা ফ্লো করে নিচের দিকে, তার মানে হোল গুলা এদিকে ফ্লো করতেছে, ইলেকট্রন গুলা এদিকে ফ্লো করতেছে। তাহলে হোলের ফ্লোটা কি দেখো এদিকে, তাহলে হোল যেদিকে ফ্লো করে সেদিকের ফ্লোটাকে আমরা বলি হচ্ছে কারেন্ট, কনভেনশনাল কারেন্টের ডিরেকশন। কাজে আই এদিকে ফ্লো করতে, না এদিকে, দেখো মানে এদিক দিয়ে। তাহলে দেখো তার মানে কি আই এদিক দিয়ে গিয়ে তাহলে কিভাবে হচ্ছে দেখো, এই যে দেখো এভাবে এন থেকে, তার মানে এন আর পি এর মধ্যে যদি দেখাই তাহলে দেখো এটা তো সার্কিট ফিল আপ করতে হবে, তার মানে এই যে দেখো, তাই না? এই যে এভাবে করে ফ্লো করতেছে না, তার মানে এই দেখো, তাহলে এন থেকে আমি যদি ডিভাইসের মধ্যে দিই তাহলে দেখো এন থেকে পি এর দিকে কিন্তু কারেন্ট ফ্লো করে। আর নর্মালি আমার ডিভাইসে ডায়োডে, মানে ডায়োড যখন হিসাবে যখন ইউজ করি তখন আইডিটা পি থেকে এন এর দিকে ফ্লো করে। তার মানে এন থেকে পি এর দিকে যদি ফ্লো করে, এই যে এভাবে করে, হ্যাঁ এন থেকে পি এর দিকে, তার মানে কি উল্টা দিকে এরকম একটা ফ্লো হচ্ছে এন থেকে পি এর দিকে। তার মানে অ্যাকচুয়াল যে কারেন্ট যেটা জেনারেট করতেছে সোর্স সেটা এন থেকে পি এর দিকে ফ্লো করতেছে। সো সেটাকে তাহলে আমরা ইয়েতে দেখাই, একটু সরাই আঁকি আমি। হ্যাঁ, এদিকে আঁকলাম আমি, এই যে এটা ছিল আমার পিএন জাংশন। হ্যাঁ, তাহলে আমার একটা জেনারেটর লাগবে যেটা উল্টা দিকে, তাহলে আইডি আমার এটা আইডি ছিল, আইডি এদিকে ফ্লো করে, তাহলে আমরা একটা জেনারেটর আর একটা প্যারালাল করে বসায় দেই যেটা উল্টা দিকে কারেন্ট ফ্লো করায়। তার মানে দেখো এন থেকে পি এদিকে, তার মানে এদিকে কারেন্ট ফ্লো করাচ্ছে, এদিকে উল্টা, এটা এদিকে এটা এদিকে। তাহলে এইটা হলো আমার আইএল, আইএল বলতেছি আমরা, আইএল মানে হচ্ছে ধরো ইলুমিনেটেড যে কারেন্ট, লাইট কারেন্ট, হ্যাঁ লাইটের জন্য যে কারেন্ট, এটা ডার্ক কারেন্ট বা অনেক সময় ডার্ক কারেন্ট বলি আমরা, পরে বুঝতেছি কেন।
আর এটা হচ্ছে লাইট কারেন্ট, লাইট পড়লো, লাইটের জন্য যে ক্যারিয়ার জেনারেট হয়েছে তার ফলে যে কারেন্টটা ফ্লো করছে সেটাকে আমরা আইএল বলতেছি। আচ্ছা এখন আর কি, এখন লোড, তাই না? এটার সাথে তুমি লোড কানেক্ট করতেছো, তাই না? তাহলে এই কারেন্ট এটাই কোথায় ফ্লো করবে? লোডের মধ্যে দিয়ে। তাহলে এটা আমার লোড আছে, ধরো লোড, হ্যাঁ লোড, তাহলে লোড কানেক্ট করবো, তাহলে লোডের মধ্যে দিয়ে এখন এভাবে ফ্লো করতেছে, তাই না? এই আইএলটা, তার মানে এটা বেসিক্যালি আই, ধরো আমি এটাকে লোড কারেন্টটাকে আই ধরলাম, আই ফ্লো করতেছে। তাহলে আই ফ্লো করলে এটা যদি আই হয়, আর কি কি থাকতে পারে খেয়াল করো। এখন এটা তো সুপার কন্ডাক্টর না, তাই না? তাহলে সুপার কন্ডাক্টর যদি না হয়, তোমাকে কারেন্টের পথে অফকোর্স তোমার কোনো রেজিস্ট্যান্স থাকবে, এবং এখানে রেজিস্ট্যান্স থাকে তোমার, মানে এই পাথে যে কারেন্টটা ফ্লো করতেছে সেখানে কোন না করে যে বাল্ক রেজিস্ট্যান্স, হ্যাঁ, এই বাল্কের মধ্যে যাচ্ছে সেখানকার রেজিস্ট্যান্স, কন্টাক্ট রেজিস্ট্যান্স এগুলো সবই সিরিজে, ইন সিরিজ, তাই না? এই যে এইভাবে ফ্লো করতেছে, তাহলে অন দ্য ওয়েতে কারেন্ট কিছু রেজিস্ট্যান্স ফেস করতেছে। তার মানে এই কারেন্টটা যে ফ্লো করতেছে, এই যে, তার মানে লোডের মধ্যে দিয়ে যাওয়ার মধ্যে এসে একটা রেজিস্ট্যান্স ফিল করতেছে, সেই রেজিস্ট্যান্সটাকে আমরা তাহলে এই পাশে এক জায়গায় দেখাই, এটাকে আমি আরএস বলতেছি, সিরিজ রেজিস্ট্যান্স বলতেছি, আরএস সিরিজ রেজিস্ট্যান্স, এটাকে রেজিস্ট্যান্স। আর আরেকটা জিনিস আমি এটা একটু নিচে দিই, আরেকটা, যেটা তাহলে আইডিটা আমি এখানে দিলাম, হ্যাঁ আইডি এখানে। তাহলে আরেকটা জিনিস আমার দরকার, যে দেখো এখানে আমি একটা পিএন জাংশন তৈরি করেছি, এই জাংশনটা কিন্তু বেসিক্যালি ফিল্ড ক্রিয়েট করে, হ্যাঁ ফিল্ড ক্রিয়েট করে, এবং এই ফিল্ড ক্রিয়েট যে করলো, এই ফিল্ডে কিন্তু ইলেকট্রনকে ওইদিকে সরাই দিচ্ছে, হোলকে এদিকে সরাই দিচ্ছে, হ্যাঁ। এখন এই ফিল্ড, এখন এটা যেহেতু সাধারণত সোলার সেলগুলো দিবা বড় হয় কিন্তু, এবং সেখানে ইউনিফর্মলি তোমার পিএন জাংশন তৈরি হতে হবে, এবং এগুলোর থিকনেস অনেক কম, হ্যাঁ কয়েক মাইক্রন হয়তো, হ্যাঁ। কাজে এই তোমার যদি কোনো জায়গায় এমন হয়, হ্যাঁ, যে কোনো জায়গায় এই জাংশনটা তৈরি হয় না, হইতেও পারে কিন্তু কোনো কোনো জায়গায়, মানে যদি কোয়ালিটি খারাপ হয়, সোলার সেলের কোয়ালিটি খারাপ হয়, ফেব্রিকেশন কোয়ালিটি, তাহলে এমন হতে পারে কোনো কোনো জায়গায় জাংশন তৈরি হয়নি। তা যেখানে যদি এমন কোনো জায়গা থেকে জাংশন তৈরি হয় নাই, সেখানে কিন্তু ফিল্ড নাই তেমন একটা। ফিল্ড না থাকলে তখন সে কিন্তু ফিল্ড যে ওই দুই দিকে সরাই দিচ্ছিল সেটা কিন্তু করবে না, তখন কি করবে? দেখো হোলকে এদিকে সরাচ্ছিল নিচের দিকে, তাই না? নর্মালি কিন্তু পি সাইড থেকে হোল তো মেজরিটি, কাজে হোল কিন্তু ডিফিউজ করে ওইদিকে যাওয়ার কথা। তার মানে ড্রিফটের কারণে এই ইন্টারনাল যে আমার ফিল্ড, ইন্টারনাল বিল্ট-ইন ফিল্ডটা হোলকে দেখো নিচের দিকে নামায় দিচ্ছে, আর যদি এখানে ফিল্ড না থাকে তাহলে পি সাইডে তো হোল বেশি, কাজে হোল তো এদিকে চলে যাবে, তাই না? যেহেতু এটা পি থেকে নর্মাল ডিফিউশন যেটা হয়, তাহলে হোল এদিকে চলে যাওয়ার কথা। তাহলে দেখো কোনো জায়গায় যদি ফিল্ড অ্যাবসেন্ট থাকে, তার মানে কি কোনো জায়গায় যদি আমার ফেব্রিকেশন ভালো না হয়, কোনো জায়গায় যদি আমার পিএন জাংশন ফর্ম করে নাই ভালো করে, হ্যাঁ ফিল্ড নাই, তাহলে হোল উপর দিকে যাবে, ইলেকট্রন নিচের দিকে আসবে। তার মানে আমার নর্মালি যে কারেন্ট যাচ্ছে নিচের দিকে, ওই কারেন্টটা উপরের দিকে ফ্লো করবে। তার মানে নর্মাল আমার লাইট কারেন্ট যেটা আছে, ওই লাইট কারেন্ট তার উল্টা দিকে ফ্লো করবে ওই কারেন্টটা। তাহলে এটাও কিন্তু একটা লস। দেখো কারণ ক্যারিয়ারকে তুমি এদিকে পাঠাচ্ছ, 10টা ক্যারিয়ারকে এদিকে পাঠাচ্ছ, আর 2টা যদি উপরের দিকে যায় তাহলে কিন্তু নেট হয়ে গেল 8টা ক্যারিয়ার, তাই না? তাহলে এটা কিন্তু আমার লস হচ্ছে। সো তাহলে এইটাকে, এই যে তাহলে এই কারেন্টের প্যারালালে উল্টা দিকে আরেকটা কারেন্ট ফ্লো করার পসিবিলিটি থাকে যদি ফেব্রিকেশন ভালো না হয়। এই জন্য ওইটাকে আমরা থিওরিটিক্যালি দেখানোর জন্য এই বরাবর এটা প্যারালাল আরেকটা পাথ আমরা কনসিডার করি, এবং সেটা বলি আরেকটা রেজিস্ট্যান্স হিসেবে দেখাই, সেটাকে আমরা বলি শান্ট রেজিস্ট্যান্স, শান্ট বা প্যারালাল রেজিস্ট্যান্স, হ্যাঁ শান্ট বলি শান্ত, এই যে আরএসএইচ। তাহলে এইটা হচ্ছে আমার, তাহলে কি হলো, এটা আমার ইকুইভ্যালেন্ট সার্কিট অফ দা সোলার সেল। তাহলে আমার ফিজিক্যাল পিএন জাংশন থাকলো, কারেন্ট জেনারেটর থাকলো, আর অন দা ওয়েতে যে রেজিস্ট্যান্স ফিল করবে সেটা সিরিজ রেজিস্ট্যান্স। আর এই পিএন জাংশনে যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে একটা লিকেজ কারেন্ট ফ্লো করতে পারে, সেটা হচ্ছে, সেটাকে আমরা দেখাচ্ছি এরকম একটা প্যারালাল পাথ শান্ট রেজিস্ট্যান্স দিয়ে, এবং এটা কারেন্টের ফ্লোটা হবে তাহলে এটার উল্টা দিকে, এটা এদিকে আর এটা উল্টা দিকে। এই জিনিসটাই দেখো আমরা যেখানে ফিগার দেখিয়েছি, হ্যাঁ দেখো তো, এই যে এই দেখো এখানে দেখেছি আমরা, যে উল্টা দেখেছিলাম, তো সেখানে বললাম যে তোমরা একটু দেখে নিও যে এই যে আমি এখানে পিএনটা নিচের দিকে, পি উপরে নিচে, এন নিচে দেখানো হয়েছে, এই জন্য পিএন জাংশন। আইএল যেটা লাইট কারেন্টটা উল্টা দিকে, দেখো আইডি ডায়েট কারেন্ট যেদিকে ফ্লো করে তার উল্টা দিকে হচ্ছে
আইএল ফ্লো করে, এবং এইদিকে লোড দেখানো হয়েছে, কাজে লোডে একটা ভোল্টেজ ভি ধরলাম, হ্যাঁ, আর তাহলে এই কারেন্টটা আইএলটা যাচ্ছে যাইতে যে এই যে একটা অন দা ওয়েতে একটা রেজিস্ট্যান্স আমরা পাবো, সেটা টোটাল রেজিস্ট্যান্স থাকে, টোটাল যে সিরিজ রেজিস্ট্যান্স সেটাকে আমরা একসাথে এখানে আরএস এর মাধ্যমে দেখাচ্ছি, এবং এর মধ্যে দিয়ে যাওয়ার পরে ফাইনালি আই কারেন্টটা আমার লোডের মধ্যে দিয়ে ফ্লো করবে। আর এই যে দেখো আরেকটা আমরা আইএসআই, এই যে হ্যাঁ, এটা হচ্ছে আরএসআই যেটা ধরেছি শান্ট রেজিস্ট্যান্স, তার মধ্যে দিয়ে একটা লিকেজ কারেন্ট ফ্লো করে। দেখো এই কারেন্টটা কিন্তু এটার উল্টা দিকে, আইএল এদিকে, আইএসএইচ এদিকে নিচের দিকে, কাজে এটা একটা প্যারালাল পাথ। কাজে তুমি খেয়াল করো, তুমি যদি ইয়ে বাড়াতে চাও, বেটার করতে চাও পারফরমেন্স, দেখো আরএস যদি তুমি কমাইতে পারো, আইডিয়াল কেসে জিরো করতে পারো, তোমার কিন্তু আইএলটা জেনারেটেড কারেন্ট, এই আরএস এর জন্য আইএলটা কমে যাচ্ছে, আইএলটা কমে আই হয়ে গেল, তাই না? তাহলে এটা যে কমে গেল কারণ এখানে একটা ভোল্টেজ ড্রপ হচ্ছে, কাজে এখানে যদি জিরো থাকতো তাহলে এখানে কোনো ভোল্টেজ ড্রপ ছিল না, কিন্তু তাহলে এখানে তোমার এই কারেন্টটা এখানে ফ্লো করতো। অন্যগুলো বাদ দাও, অন্যগুলো বাদ দিই, শুধু যদি আমি এটা কনসিডার করি, আরএস টা কনসিডার করি, হ্যাঁ, তাহলে আরএস যত কম হবে, সিরিজ রেজিস্ট্যান্স যত কম হবে, তত তোমার ভালো কারেন্ট বেশি ফ্লো করবে তোমার ইয়ের মধ্যে দিয়ে, লোডের মধ্যে দিয়ে। আবার এটা খেয়াল করো, এই পাতে কিন্তু এই যে এই কারেন্টটা এসে এইদিকে কিন্তু প্যারালাল চলে যাচ্ছে, এটা কিন্তু লোডে গেল না, এই আইএসএইচটা, এই পাতটা যদি না থাকতো তাহলে কিন্তু তোমার এই আইএসএইচটা জিরো হতো, তার মানে এই আইএলটা পুরোটাই এখানে চলে যেত লোডে। তাহলে দেখো এই পাতটা যদি না থাকতো, মানে কি, এটা যদি হাই রেজিস্ট্যান্স থাকতো, তাই না, রেজিস্ট্যান্স আরএসএইচ যেহেতু প্যারালাল, তো রেজিস্ট্যান্স কম হলে কিন্তু এটার মধ্যে বেশি কারেন্ট যাবে, তার মানে এই কারেন্টটা লস হয়ে যাচ্ছে। কিন্তু যদি এই আরএসএইচ তোমার অনেক হাই হয়, আইডিয়ালি ইনফিনিটি, তাহলে কি এটা একটা ওপেন হয়ে যাবে, তাই না, এই পাতটা ওপেন হয়ে যাবে, ওপেন হলে কোনো কারেন্ট ফ্লো করবে না। কাজেই তোমার ওই প্যারালাল রেজিস্ট্যান্স, হ্যাঁ, তোমার যত বেশি পসিবল তত বড় দরকার, আইডিয়াল কেস ইনফিনিটি। কাজেই প্যারালাল রেজিস্ট্যান্স বা শান্ট রেজিস্ট্যান্স শুড বি অ্যাজ হাই অ্যাজ পসিবল এন্ড সিরিজ রেজিস্ট্যান্স শুড বি অ্যাজ স্মল অ্যাজ পসিবল। কাজে এইটা আমাদের দাঁড়াচ্ছে হলো ইকুইভ্যালেন্স সার্কিট বা সোলার সার্কিট, এবং এটা সিম্বল শান্তি ভাবে দেখে আমরা ওই পিএন জাংশন দিয়ে তার উপর আবার ইলুমিনেশন হচ্ছে, লাইট করতেছে, এরকম দেখা যাচ্ছে, হ্যাঁ। এরপরে ইকুয়েশন আছে, আর ইকুয়েশন থেকে আমরা আস্তে আস্তে আরো কিছু ইকুয়েশন একটু ডিরাইভ করবো, দেখবো টুকটাক করে, হ্যাঁ। তাহলে আজকে এই পর্যন্ত থাক, হ্যাঁ, আজকে এই পর্যন্ত থাক। দেখো তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা, আজকে আমরা ইকুইভ্যালেন্স সার্কিট পর্যন্ত আসলাম আর কি, কারো কোশ্চেন আছে কোনো? আচ্ছা, কোশ্চেন না থাকলে তাহলে আমি ইয়ে করি।